কোর্টরুমে সেই ঝড়ের পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। চৌধুরী ম্যানশনের পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে। যে বাড়িতে একসময় শুধু আরহাম চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর আর বডিগার্ডদের বুটের শব্দ শোনা যেত, সেখানে এখন সকাল বিকাল জুড়ে আরিফ আর আয়লার খিলখিল হাসির শব্দ আর ছড়া কাটার আওয়াজ প্রতিধ্বনিত হয়। সাবিহা ইয়াসমিন এই বাড়িতে আসার পর প্রথম দিন থেকে বাচ্চাদের নিজের জীবনের চেয়ে বেশি আগলে নিয়েছেন। পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর হলেও এই দুই মাতৃহীন শিশুর সামনে তিনি কেবলই এক স্নেহময়ী মা। সকালে নিজ হাতে ওদের খাইয়ে দেওয়া, স্কুলে পাঠানো আর রাতে ঘুমানোর আগে রূপকথার গল্প শোনানো, সব মিলিয়ে আরিফ আর আয়লা তাদের ছোট মার দেওয়া সব কষ্ট ভুলে সাবিহার আঁচলের তলায় এক টুকরো স্বর্গ খুঁজে পেয়েছে। সেদিন বিকেলে ড্রয়িং রুমে বসে সাবিহা আর আয়লা চুলে বেনি গেঁথে দিচ্ছিল, আর আরিফ মেঝেতে বসে তার সেই টেডি বেয়ার টমাসকে সাবিহার কিনে দেওয়া একটা ছোট্ট খেলনা গাড়িতে চড়িয়ে খেলছিল। আরহাম চৌধুরী অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিলেন। তার পরনের কালো মুজিব কোটটা আরো গম্ভীর মুখের আড়ালে এক অদ্ভুত তৃপ্তি খেলা করে গেল। সাবিয়া আরহামকে দেখে মৃদু হেসে বাচ্চাদের বললেন, ওই দেখো তোমাদের বাবা চলে এসেছে, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা সবাই একসাথে নাস্তা করব। বাবা শব্দটা আরহামের কানে লাগা মাত্রই তার বুকের ভেতরে এক মৃদু কম্পন সৃষ্টি হলো। জীবনের 45টি বছর তিনি শুধু ক্ষমতার পেছনে ছুটেছেন, শত্রুদের ধুলোয় মিশিয়েছেন, কিন্তু এই যে একটা ঘরে ফিরলেন, কেউ বাবা বলে ডাকলো, কেউ পরম মমতায় হাসবে, এই পারিবারিক সুখের স্বাদ তিনি কখনো পাননি। সাবিহার সাথে তার বিয়েটা আইনি কাগজপত্রের মাধ্যমে শুরু হলেও সাবিয়া এই নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তিত্ব আরহামের মনের ভেতরে কঠিন বরফটাকে আস্তে আস্তে গলাতে শুরু করেছে। বাচ্চারা রহিমা বুয়ার সাথে উপরে চলে যাওয়ার পর সাবিয়া এক কাপ চা আরহামের দিকে এগিয়ে দিলেন। আরহাম সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সাবিহা, তুমি বাচ্চাদের যেভাবে আপন করে নিয়েছো আমি সত্যিই কৃতজ্ঞ। এই ঢাকা শহরে আরহাম চৌধুরীর দেনা শোধ করার ক্ষমতা সবার থাকে, কিন্তু তোমার এই ঋণ কোনোদিন শোধ নেই। সাবিয়া আরহামের মুখোমুখি বসে চশমাটা একটু ঠিক করে নিলেন। তার চোখে ছিল এক গভীর মায়া আর অধিকারের সুর। তিনি শান্ত গলায় বললেন, বাচ্চাদের আদর করার জন্য কোনো কৃতজ্ঞতার প্রয়োজন হয় না, ওরা তো নিষ্পাপ। তবে আমি আপনার কাছে একটা জিনিস চাই। আরহাম বুড়ো ক্রুসকে তাকালেন, কি চাও? এই শহরে যা কিছু চাও আরহাম চৌধুরী 1 মিনিটে তোমার পায়ের কাছে এনে দেবে। সাবিয়া মাথা নাড়লেন, তার মুখে একটা স্নিগ্ধ হাসি। আমি আপনার ক্ষমতা বা টাকা চাই না আরহাম, আমি চাই আপনি এই অন্ধকার দুনিয়া, এই অস্ত্র আর আন্ডারওয়ার্ল্ডের সংজ্ঞা ছেড়ে দিন। আমি জানি আপনার অতীত খুব কষ্টের ছিল, কিন্তু এখন আপনার একটা সুন্দর পরিবার আছে। আরিফ আর আয়লা আপনাকে নিজের আদর্শ মনে করে। আপনি কি পারেন না একজন পুরোপুরি ভালো মানুষ হয়ে ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? এই অন্যায় আর প্রতিহিংসার পথটা এবার বন্ধ করুন প্লিজ। সাবিহার এই সরল অকাট্য অনুরোধ আরহামের ভেতরটা নাড়িয়ে দিল। যে মানুষটাকে পুরো ঢাকা শহর ভয় পায়, সেই মানুষটা সাবিহার এই ভালোবাসার দাবির সামনে কেমন যেন নিরাশ হয়ে গেল। তিনি সাবিহার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে কামরুল হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বস, মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে। কামরুলের গলার আওয়াজে আরহাম চট করে দাঁড়িয়ে গেল। কি হয়েছে কামরুল, পরিষ্কার করে বলো। মির্জা আসাদ, সে শেষে চালটা খেলে দিয়েছে। সে আজ বিকেলে গুলশানের ইমিগ্রেন্ট অফিস আর কোর্টের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে হাত করে শায়লা পারভিনকে জামিন করে এসেছে। শুধু তাই নয়, সাফায়েত শিকদারকে সাভারের চামড়া ফ্যাক্টরির একটা গোপন গুডাউনে মির্জা আসাদের লোকরা আরিফ আর আয়লাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য একটা চরম মরম ভাত পেতেছে। ওরা আইনি লড়াই হেরে এখন বাচ্চাদের প্রাণ নেওয়ার চক্রান্ত করছে। কথাটা শোনা মাত্রই সাবিয়া ভয়ে নিজের মুখ চেপে ধরলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আরহাম, আমার বাচ্চাদের ওরা মেরে ফেলবে, আমি ওদের ছাড়া বাঁচবো না। আরহাম চৌধুরীর ভেতরের ঘুমন্ত বাঘটা মুহূর্তের মধ্যে জেগে উঠলো। তার চোখ দুটো রাগে লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠলো। তিনি সাবিয়ার দিকে তাকিয়ে তার হাত দুটো শক্ত করে ধরলেন। সাবিয়া, তুমি বাচ্চাদের নিয়ে ঘরের ভেতরে যাও। চৌধুরী ম্যানশনের চারপাশে আমার 3 স্তরের সিকিউরিটি থাকবে। আর তুমি আমাকে ভালো মানুষ হতে বলেছিলে না? আজ এই শহরের শেষ অপরাধী মির্জা আসাদকে তার যোগ্য শাস্তি দিয়ে এই আরহাম চৌধুরী চিরতরের জন্য তার হাতের অস্ত্র ফেলে দিবে। এটা আমার তোমাকে দেওয়া কথা। আরহাম সাবিয়ার মুখের দিকে তাকিয়ে ঘুরে তাকালো। তার গলার আওয়াজ এবারে মেঘের গর্জনের মতো শোনালো। কামরুল, আমার প্রাডো রেডি করো। সাভারের সেই গুডাউনে আজ মির্জা আসাদ আর শায়লা পারভিন থাকবে, আর থাকবে তাদের পাপের শেষ পরিণতি। ঢাকার পাতাল দুনিয়া আজ দেখবে আরহাম চৌধুরী যখন বাবা হয় তখন সে সন্তানদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। বাইরে তখন আবার নতুন করে ঝড় শুরু হয়েছে। আরহাম চৌধুরী তার কালো মুজিব কোটটা গায়ে জড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। আজ রাতে এই ঢাকায় হবে মির্জা আসাদের শেষ কবরস্থান, আর আরহাম চৌধুরীর এক নতুন আলোকময় জীবনের সূচনা। সাভারের প্রত্যন্ত অঞ্চলের সেই পরিত্যক্ত চামড়া ফ্যাক্টরি, চারিদিকে নিকশ কালো অন্ধকারের বুকে বৃষ্টির জল আশ্রে পড়ছে টিনের চালের উপর। ভেতরের এক জরাজীর্ণ গুডাউনে তেলের ড্রামের উপর মোমবাতি জ্বলছিল। সেই আবসা আলোয় চেয়ারে বসে চুরুট টানছিলেন মির্জা আসাদ। তার পাশে চাদর জড়িয়ে ভয়ে কাঁপছিল সদ্য জামিনে মুক্ত শায়লা পারভিন। আসাদ সাহেব, কাজটা কি ঠিক হচ্ছে?
শায়লা নখ কামড়াতে কামড়াতে বলল, আরহাম চৌধুরী যদি জানতে পারে আমার বাচ্চাদের শেষ করার শখ কষেছি, সে আমাদের জ্যান্ত কবর দেবে। মির্জার সাথে একটা ক্রূর হাসি হাসলেন। ভয় পেও না শায়লা, আরহাম চৌধুরী এখন আর সেই একা ভাগ নেই। সাবিয়া আর ওর 2 বাচ্চার মায়ায় পড়ে সে এখন গৃহপালিত বিড়াল হয়ে গেছে। সাভারের সেই ডেরায় আমরা 100 সশস্ত্র লোক পাহারা দিচ্ছি। আরহাম এখানে পা রাখা মাত্রই ঝাঁঝরা হয়ে যাবে, আর সেই মরলেই শিকদার ট্রাস্ট সমস্ত সম্পত্তি আমাদের। ঠিক সেই মুহূর্তে পুরো গুডাউন কাঁপিয়ে বাইরে একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ হলো। গুডাউনের ভারী লোহার দরজাটা মটমট করে শব্দ ভেঙে পড়লো। ধোঁয়া আর বারুদের গন্ধের মাঝখান থেকে হেঁটে বেরিয়ে এলো এক দীর্ঘ অবয় পুরুষ, আরহাম চৌধুরী। তার পরনে কালো মুজিব কুটি বৃষ্টির জলে সম্পূর্ণ ভেজা, ডান হাতে জ্বলন্ত রিভলভার আর চোখে কালান্তর জমের নিষ্ঠুরতা। তার পেছনে কামরুল এবং একদল বিশ্বস্ত বডিগার্ড ততক্ষণে মির্জা আসাদের ভাড়াটে গুন্ডাদের অস্ত্র কেড়ে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। আশা সাহেব, আরহামের কণ্ঠস্বর বজ্রের মতো প্রতিধ্বনিত হলো। বাঘ খাঁচায় ঢুকলে তাকে বিড়াল ভাবতে নেই। জঙ্গলটা কার সেটা বাঘ কখনো ভুলে যায় না। শায়লা পারভিন ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু কামরুল তাকে চুল ধরে টেনে বের করে আনলো। মির্জা আসাদ কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে একটা পিস্তল বের করতে চাইলেন, কিন্তু আরহাম এক চুলো না নড়ে নিখুঁত নিশানা করে আসাদের ডান কবজি লক্ষ্য করে গুলি চালালেন। চিৎকার করে পিস্তলটা হাত থেকে ফেলে দিলেন মির্জা আসাদ। রক্তে ভেসে গেল মেঝে। আরহাম ধীর পায়ে এগিয়ে গিয়ে মির্জা আসাদের বুকের উপর নিজের ভারী বুট জুতা চেপে ধরলেন। এত বড় সাহস তোর, আমার সন্তানদের প্রাণের মারার চক্রান্ত করিস? আরহামের রিভলভারের ঠান্ডা নলটা তখন মির্জা আসাদের কপালে। আজ এই সাভারের মাটিতে তোদের দুজনের কাউকে আমি আস্ত রাখবো না। মির্জা আসাদ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গুংরাতে লাগলেন। আরহাম, আমাকে ছেড়ে দাও, আমি এই শহর ছেড়ে চলে যাব। আরহামের আঙ্গুল যখন রিভলভারের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই তার কানে ভেসে এসেছিল আজ বিকেলে চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে বলা সাবিহার সেই আকুল কণ্ঠস্বর, আপনি কি পারেন না একজন পুরোপুরি ভালো মানুষ হয়ে ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? আরিফ আর আয়লা আপনাকে নিজের আদর্শ মনে করে। আরহামের হাতটা 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠলো। তিনি চোখ বন্ধ করলেন। তার চোখের সামনে ভেসে উঠলো আরিফের সেই নিষ্পাপ মুখ আর আয়লার কোমল হাসি। সে যদি আজ এই দুজনকে নিজ হাতে খুন করে, তবে তো আবার সেই অন্ধকার দুনিয়ার আরহাম চৌধুরী থেকে যাবে। সন্তানদের সামনে সে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? আরহাম চোখ খুললেন। তার চোখ থেকে খুন নেশাটা উধাও হয়ে গেল। সেখানে জায়গা নিল এক গভীর আত্মবিশ্বাস। তিনি রিভলভারটা নামিয়ে নিলেন। মির্জা আসাদ, তোদের মতো জানোয়ারদের রক্ত দিয়ে আমি হাত রাঙিয়ে আমার বাচ্চাদের পবিত্রতা নষ্ট করতে চাই না। সাবিয়াকে আমি কথা দিয়েছি, আজ থেকে আরহাম চৌধুরী ভালো মানুষ হবে। আরহাম বুট জুতাটা আসাদের বুক থেকে সরিয়ে নিলেন। তিনি কামরুলের দিকে তাকালেন। কামরুল, র্যাব এবং কাউন্টার টেররিজম ইউনিটকে ভেতরে ডাকো। মির্জা আসাদের এই অবৈধ অস্ত্র গুদাম, শায়লা পারভিনের জালিয়াতির কাগজ সব পুলিশের হাতে তুলে দাও। এদের এমন মামলার জালে জড়াও যেন বাকিটা জীবন এদের জেলের অন্ধকার স্কোয়ার ফিট মেজের মধ্যে কেটে যায়। জি বস। কামরুল হাসি মুখে সেলুট করলো। সে বুঝতে পারলো তার বস আজ সত্যি এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছে। শায়লার মির্জা আসাদকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন, আরহাম চৌধুরী তখন নিজের হাতে রিভলভারটা কামরুলের হাতে তুলে দিলেন। আজ থেকে ঢাকা শহরে আরহাম চৌধুরী আর কোনো অস্ত্রের প্রয়োজন নেই। কামরুল, আমার পরিবারে এখন আমার সবচেয়ে বড় শক্তি। ভোরবেলা চৌধুরী ম্যানশনের বাগানে তখন ভোরের প্রথম আলো পড়েছে। ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চকচক করছে। ড্রয়িং রুমে কাচের দরজা খুলে আরহাম চৌধুরী ভেতরে ঢুকলেন। সারা রাতের ক্লান্তি তার চোখ মুখে, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত হালকা অনুভূতি। হলরুমে ঢুকেই তিনি দেখলেন সাবিয়া ইয়াসমিন সোফায় বসে আছেন। তার চোখ দুটো লাল, সারা রাত ঘুমায়, আর তার দুপাশে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে আরিফ আর আয়লা। আরহামের পায়ের শব্দ পেয়ে সাবিয়া চট করে তাকালেন। আরহামকে অক্ষত এবং শান্ত মুখ ফিরে আসতে দেখে সাবিয়ার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি আলতো করে বাচ্চাদের মাথা সোফায় রেখে উঠে দাঁড়ালেন এবং আরহামের দিকে এগিয়ে গেলেন। আপনি ঠিক আছেন তো? সাবিয়ার গলার স্বর কাঁপছিল। আরহাম সাবিয়ার খুব কাছে এসে দাঁড়ালো। নিজের পকেট থেকে খবরের কাগজে একটা কাটিং বের করে সাবিয়ার হাতে দিল। সেখানে হেডলাইন হয়েছে, মির্জা আসাদ এবং শায়লা পারভিন বিপুল অস্ত্রসহ গ্রেফতার। আমি ঠিক আছি সাবিয়া। আরহাম মৃদু হেসে সাবিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। আর মির্জা আসাদ বা শায়লা, এই পৃথিবীর আর কেউ কোনোদিন আমাদের বাচ্চাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আর হ্যাঁ, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি। আজ থেকে আমি অন্ধকার দুনিয়াকে চিরতরে বিদায় জানালাম। সাবিয়া নিজের আবেগ ধরে রাখতে পারল না। তিনি আরহামের বুকের উপর মাথা রেখে কেঁদে ফেললেন। এই কান্না ভয়ের নয়, এই কান্না এক পরম স্বস্তির আর ভালোবাসার। আরহাম পরম মমতায় সাবিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। ঠিক তখনই সোফা থেকে চোখ ডলতে ডলতে উঠে বসলো আরিফ আর আয়লা। আরহাম আর সাবিয়াকে একসাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের মুখে এক মস্ত বড় চওড়া হাসি ফুটে উঠলো। বাবা মা দুজন একসাথে চিৎকার করে খাট থেকে নেমে দৌড়ে এলো। আরিফ তার সেই লাল সুতো দিয়ে সেলাই করা টেডি বিয়ার টমাসকে আরহামের পায়ে শুয়ে বলল, দেখ
দেখো বাবা, টমাস ঘুম থেকে উঠে গেছে। সে বলছে আজ আমরা সবাই মিলে ফুচকা খেতে যাব। আরহাম চৌধুরী আর সাবিয়া ইয়াসমিন দুজনে একসাথে হাঁটু গেড়ে বসে আরিফ আর আয়লাকে নিজেদের বুকের মাঝখানে টেনে নিল। এক সময় রহস্যময় কঠিন আরহাম চৌধুরী আজ পূর্ণাঙ্গ একজন বাবা, একজন স্বামী। যে যমজ সন্তানদের একদিন ঢাকার এয়ারপোর্টে এক টুকরো অতিরিক্ত লাগেজের মতো ফেলে যাওয়া হয়েছিল, আজ তারা এই শহরের সবচেয়ে সুরক্ষিত, বিলাসবহুল আর ভালোবাসায় ঘেরা চৌধুরী ম্যানশনের রাজপুত্র আর রাজকন্যা। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন যে কতটা শক্তিশালী হতে পারে তা এক জীবন্ত উদাহরণ হয়ে রয়ে গেল এই পরিবারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটাই ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের সুন্দর